জ্বলছে সোনার বাংলা, কিন্তু প্রশ্ন হলো এই আগুন কে জ্বালালো? ১৯৪৭ সালের দেশভাগ থেকে শুরু করে ১৯৭১-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা আর আজকের অন্তর্বর্তী নেতৃত্বে মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের ইতিহাস যেন এক অবিরাম রাজনৈতিক ঝড়ের গল্প। স্বাধীনতার স্বপ্ন কি সত্যি পূরণ হয়েছে, নাকি ইতিহাসের অন্ধকার অধ্যায় আবার ফিরে আসছে নতুন মুখোশ পরে? সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক প্রতিশোধ, মৌলবাদ বনাম অসাম্প্রদায়িকতা, কারা দিচ্ছে ইন্ধন, কারা লাভবান হচ্ছে এই অস্থিরতা থেকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি আবার নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে? আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয়, তথ্য দিয়ে বিশ্লেষণ করব ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক উত্থান-পতন, ক্ষমতার পালাবদল এবং বর্তমান সংকটের বাস্তব চিত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যেতে পারে তার একটি গভীর বিশ্লেষণ। যদি সত্য জানতে চান, ইতিহাসের অজানা দিক জানতে চান, তাহলে এখনই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা রেখে ভিডিওটি শুরু করছি প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানানোর মাধ্যমে। জ্বলছে সোনার বাংলা, কিন্তু আগুন নেভাবে কে? ১৯৪৭ সালে ইংরেজ সরকার ভারতবর্ষকে ভেঙে দুই টুকরো করে ভারত ও পাকিস্তানের জন্ম দিয়ে জাতি ও ধর্মবিদ্বেষের বীজ বপন করেছিল। বর্তমানে তা মহীরুহে পরিণত হতে পেরেছে মৌলবাদী শক্তির উগ্র ধর্মান্ধ মতবাদ এবং বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থীদের কার্যকলাপের মধ্যে দিয়ে। পাকিস্তানের দুটি ভাগ, একটি পূর্ব পাকিস্তান, অপরটি পশ্চিম পাকিস্তান। দেশভাগ হওয়ার পরপরই ভয়ঙ্কর দাঙ্গা শুরু হয় পাকিস্তানের পূর্ব অংশে। ফলে হিন্দুরা জমি বাড়ি সব ফেলে প্রাণ রক্ষার্থে ভারতে চলে আসতে থাকে দলে দলে। ভারত সরকার তাদের জন্য উদ্বাস্তু কলোনি তৈরি করার মাধ্যমে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জিন্নাহ সাহেবের হস্তক্ষেপে দাঙ্গা প্রশমিত হলে বহু মানুষ দেশে ফিরে যায়। তবে বেশিরভাগ শিক্ষিত হিন্দু মানুষ এখানেই থেকে যায়। তারা ভারত সরকারের প্রদত্ত খাস জমিতে বস্তি স্থাপন করে বাস করতে থাকে। কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে প্রধানমন্ত্রী একজন প্রশাসক বসিয়ে এবং বিভিন্ন দপ্তর খুলে পূর্ব পাকিস্তানের শাসন ব্যবস্থা যেভাবে চালাচ্ছিল, সেখান থেকে হিন্দুদের ওপর শোষণপীড়ন নানাভাবে চলছিল। প্রধানমন্ত্রী হয়তো বৎসরে দুবার পূর্ব পাকিস্তানে এসে খোঁজ নিতেন, কিন্তু সত্যি ঘটনাগুলো তাকে জানানো হতো কিনা সন্দেহ আছে। শুধু হিন্দুরাই ভুক্তভোগী ছিল না, দরিদ্র মুসলিম ও অন্যান্য ধর্মের লোকও যন্ত্রণা ক্লিষ্ট হয়ে পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে মুক্তি পেতে চেয়েছিল। জিন্নাহ সাহেবের পরে যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারাও পূর্ব পাকিস্তানের উন্নয়নের দিকে নজর না দিয়ে করের বোঝা চাপিয়ে শোষণের পথেই চলছিল। এই আগ্রাসনের বিরুদ্ধে মুজিবর বাংলাকে পশ্চিম থেকে আলাদা করে স্বাধীন করার পথে এগিয়ে যাওয়ার জন্য পূর্ব বাংলার মানুষকে আহ্বান জানালেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তার ডাকে সাড়া দিয়ে বাংলার স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। পশ্চিম পাকিস্তান সৈন্য পাঠিয়ে গোলাবারুদ দিয়ে আন্দোলন দমন করার নামে হত্যা, ছিনতাই, লুটপাট, ধর্ষণ করে মানুষকে আরও বিব্রত বিধ্বস্ত করল। ফলে মুক্তি সংগ্রাম জোরদার হয়ে উঠল। ভারতের কাছে তারা সাহায্য চাইলে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাহায্য করতে রাজি হয়েছিলেন। দলে দলে মানুষ রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাদের চোখ এড়িয়ে ভারত সীমান্তবর্তী জেলায় এসে ভিড় করে। তাদের থাকা, খাওয়া ও সুরক্ষার সব রকম ব্যবস্থা ভারত সরকার করেছিল। লক্ষ লক্ষ লোক এপারে এসে আশ্রয় খুঁজে পেয়েছিল ঠিকই, কিন্তু ১৯৭১-এ পশ্চিম পাকিস্তানের সৈন্যদের হটিয়ে যখন মুজিবুর রহমান ও তার দল স্বাধীন বাংলাদেশ ঘোষণা করল, তখন সেই দুর্গত পীড়িত বাস্তুহারা মানুষদের ভারত সরকার তাদের স্বদেশ পাঠাবার সব ব্যবস্থা করে নিজের ঠিকানায় পৌঁছে দিয়েছিল। ধীরে ধীরে স্বাধীন বাংলাদেশের সরকার গঠিত হল। প্রধানমন্ত্রী হলেন শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের সেনাদের সহযোগিতা করে হিন্দুদের ধন সম্পত্তি দখল করেছিল, তাদের হাত থেকে মুজিবের সরকার সেগুলি উদ্ধার করে আসল মালিকের হাতে দিয়েছিল, এবং সেখান থেকেই মুজিব সরকারের বিরোধী গোষ্ঠী তৈরি হয়। উগ্র মৌলবাদী শক্তি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সাম্প্রদায়িক গোষ্ঠীকে সাহায্য দিয়ে ধর্মীয় সংকীর্ণতার দৃষ্টিভঙ্গি সমাজে ছড়িয়ে দিতে প্রয়াসী হয়েছিল। এই সময়ে বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র পরিষদ বাংলাদেশের স্থপিত শেখ মুজিবরকে জাতির পিতা হিসেবে সম্মান জানিয়ে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। মুজিবুর রহমান জাতি ধর্ম নির্বিশেষে বাংলার মানুষকে নিয়ে সরকার গঠন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
কিন্তু বিরোধী ধর্মান্ধ গোষ্ঠী সেটা মেনে নিতে পারেনি বলে তারা ক্ষমতা দখলের লড়াইয়ে সমাজের দুর্বৃত্তদের ব্যবহার করে সহিংস উগ্রপন্থী কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। তার ফলশ্রুতি হল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবরের প্রতি জনগণের বিশ্বাসকে আঘাত করে তার পরিবারসহ মুজিবকে হত্যা করা এবং জনগণের মধ্যে ত্রাস সৃষ্টি করা। তখন দেশের অরাজকতা ও বিদ্রোহ দমন করে শাসন ব্যবস্থা কায়েম রাখতে মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৭ সালে সেনাপ্রধান জিয়াউর রহমান মোহাম্মদ সায়েমকে সরিয়ে রাষ্ট্রপতি হন। ১৯৮১ সালের মে মাসে তার দলের কোন্দল মেটাতে এবং সেনা অভ্যুত্থানকে ব্যর্থ করতে জিয়া চট্টগ্রামে গেলে বিদ্রোহী সৈন্যরা তাকে হত্যা করে ক্ষমতা দখলের উদ্দেশ্যে। পরবর্তী নির্বাচনে জিয়াউরের স্ত্রী খালেদা জিয়া বিএনপি দলকে সংগঠিত করে প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হন। তার শাসনকালে সংখ্যালঘুদের নিরাপত্তা বরাবর বিঘ্নিত হয় এবং দরিদ্র মুসলিম ও হিন্দু বৌদ্ধ শিখদের ওপর শোষণ পীড়ন নেমে আসে। সাধারণ শান্তিকামী মানুষ এই অব্যবস্থার থেকে মুক্তি চায়। মুজিবরের কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসেন এবং আওয়ামী লীগ দলের সংগঠনকে শক্তিশালী করে ১৯৯৬ সালে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ২০০১ সাল পর্যন্ত তিনি দায়িত্ব সহকারে জনগণের উন্নয়নের চেষ্টায় ব্যাপৃত ছিলেন। মৌলবাদী শক্তি তার ক্ষমতাকে মেনে নিতে পারছিল না, তাই সাম্প্রদায়িক বিএনপি দলকে আবার ক্ষমতায় নিয়ে আসে। পরবর্তী ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আবারও নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশের দায়িত্ব সামলান। হাসিনা তার সময়কালে দেশকে নানা নীতি নির্ধারণের মাধ্যমে দেশের উন্নয়নের চেষ্টা করেন। শেখ হাসিনা জাতি ধর্ম নির্বিশেষে জনগণের জন্য কাজ করছিলেন। তার বৈদেশিক নীতির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে কৃষি, শিক্ষা, যাতায়াত ব্যবস্থার বহুল উন্নয়ন করেছিলেন। ভারত থেকেও নানাভাবে সাহায্য করা হয়। লক্ষ্য করা যায় যে তার এই অসাম্প্রদায়িক শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলি যুব সমাজকে সংরক্ষণের নামে উস্কে দিল আন্দোলনের পথে। ছাত্র সমাজ ও তাদের সঙ্গে যুক্ত হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে হাসিনার শাসন ব্যবস্থাকে স্তব্ধ করতে উদ্যত হল। পরিস্থিতি রাষ্ট্র পরিচালনার পরিপন্থী হয়ে ওঠায় আন্দোলন দমনের চেষ্টা করা হলো সামরিক শক্তির সাহায্যে। ফলে বেশ কিছু আন্দোলনকারী নিহত হওয়ায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে হাসিনা দেশ ছাড়লেন। এই সময় দেশ চালানোর জন্য মৌলবাদী শক্তি অন্তর্বর্তী সরকার গঠন করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যায় যে বাংলাদেশে সহিংসতার চিত্র বিশ্বের সব দেশে নিন্দিত হলেও এই বর্বরতা বর্তমান সরকার সঠিক পদ্ধতিতে থামাতে ব্যর্থ। ২০২৪-এর ৫ই আগস্টের পরবর্তী সময়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, সাধারণ মানুষ, প্রগতিশীল রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের উপর হামলা, স্বাধীনতার স্মারক, সাংস্কৃতিক স্থাপনার ভাঙচুর, অগ্নিসংযোগ এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সর্বোচ্চ বর্বরতা দেখা যায় সংখ্যালঘুদের জীবন্ত পুড়িয়ে মারার উল্লাসে। সংস্কৃতি বিরোধী ধর্মীয় বিভাজনের একটাই লক্ষ্য সন্ত্রাস তৈরি করে ভিন্নমত দমন করে রাষ্ট্রকে উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়া। এর পেছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন, ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা, বিদেশি শক্তির স্বার্থে কাজ করেছে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে দুর্বৃত্তদের জোট বাঁধার বারবারন্ত শুরু হয়েছে। মানবতার কণ্ঠ রোধ করতে তারা আজ দৃঢ় প্রতিজ্ঞ। সম্প্রতি নির্বাচন হওয়ার ঘোষণা হয়েছে। বিএনপির নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার ছেলে দলের হাল ধরতে উদ্যোগী হয়ে দেশের আপামর জনসাধারণকে নিয়ে চলার বার্তা দিচ্ছে। দেশের যুব সম্প্রদায়ের ধর্মান্ধতা এবং বর্বরতার বিরুদ্ধে জোর আন্দোলন গড়ে তোলা উচিত, কারণ তারাই ভবিষ্যতের কাণ্ডারি। বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনার একতরফা বিচার করে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে, কিন্তু আওয়ামী লীগ দল সংঘবদ্ধভাবে এই বিচারের বিরোধিতা করে এবং হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানিয়ে তারা আন্দোলনে নামে। কিন্তু ইউনূস সরকার আওয়ামী লীগ দলটিকে ব্যান্ড করার সিদ্ধান্ত নিলে দলের কর্মী সমর্থক চুপ হয়ে যায়। জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর নেতৃত্বে যখন বাংলাদেশের স্বাধীনতার সব চিহ্ন মুছে দিয়ে ভেঙে চুরমার করে মুজিবুর ও হাসিনার বাড়িঘর লুটপাট করে আগুন ধরিয়ে দেয়, তখন আওয়ামী লীগের কর্মীগণ বিরোধাচরণ করে মার খায়। পরবর্তীতে বাংলাদেশি রাজনৈতিক নেতা ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদির হত্যার প্রতিবাদে সারা দেশে উদ্ধত জনতার পৈশাচিক উল্লাস ও বর্বরতার বহিঃপ্রকাশ, এর মধ্যে দিয়ে খুন, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটে। এই অরাজকতার সময় ইউনূস সরকার জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সারা বিশ্বের মানুষ ধিক্কার জানায়। সব রাজনৈতিক দল একজোট হয়ে নির্বাচন করার
করার চাপ দিতে থাকে, ফলে সমূহ বিপদ বুঝে নির্বাচন ঘোষণা করে এই সরকার। পাকিস্তানের সঙ্গে সমঝোতা করে সেখানকার জঙ্গি গোষ্ঠীগুলিকে বাংলাদেশে আসার সুযোগ করে দেয়, যার ফলশ্রুতি বাংলার কোনো রাজনৈতিক দল এবং স্বাধীনতাকামী ছাত্র গণসংগঠনগুলি পুনর্বার পরাধীনতার ইশারা দেখতে পাচ্ছে। তাই তারা নির্বাচনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের স্বেচ্ছায় প্রচার চালাচ্ছে। আমরা চাই বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং জনগণ স্বাধীনভাবে ভোটের মাধ্যমে সুস্থ একটি সরকার উপহার পাক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার মাধ্যমে জুড়ে থাকবেন প্রজ্ঞা দৃষ্টির সাথে।